কাছে আমি একটু আসি যে ভোটের মাঠে আসলে 163 আসনে প্রার্থী তালিকা অনেকটাই চূড়ান্ত করেছে বিএনপি। 237টি আসনে, বাকি আসনগুলোতে আসলে কবে নাগাদ প্রার্থী তালিকা চূড়ান্ত করছে? ভোটের মাঠে আসলে জোট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেদিকে আসলে কবে নাগাদ ঘোষণা আসতে পারে জোট নিয়ে? কাদেরকে নিয়ে জোট করছে? যে মনে হয় যে এর আগে চারজন কথা বলেছেন, আমাদের উদ্দেশ্যে বেশ কিছু প্রশ্ন বেশ কিছু জিজ্ঞাসার মধ্যে আছে। আমি জানি না কতটুকু সময় পাবো এগুলোকে অ্যাড্রেস করার জন্য। শেষের কথা থেকে শুরু করি। নূর সাহেব যেটা বলছিলেন যে 31 দফা কিন্তু তার অংশীদারিত্ব কিন্তু তার দলেরও আছে, তারও আছে। তো 31 দফা বাস্তবায়নের স্বার্থে তার তো পথ ভিন্ন হওয়ার সুযোগ নেই, এবং এটা উনি নিজেও খুব ভালো করে জানেন যে আমাদের দলের শীর্ষ পর্যায় থেকে কিন্তু জাতীয় সরকারের কমিটমেন্ট থেকে তারা কিন্তু বিচ্যুত হননি, এবং সেখানে আগ বাড়িয়ে কথাটি বলা হয়েছে যে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আমরা একটা জাতীয় সরকারের মধ্য দিয়ে আগামী দিনের দেশ পরিচালনার দায়িত্বটি পালন করতে চাই। কারণ আমরা মনে করি যে এখনকার চ্যালেঞ্জ যতটা সরকার পরিচালনা করার ক্ষেত্রে ফেব্রুয়ারি পরবর্তী চ্যালেঞ্জটা কিন্তু তার চাইতে কম হবে না, বরং অনেক বেশি ব্যাপকতর হবে। এখানে আরো কয়েকটি বিষয় রয়েছে যে আপনি নিজেও জানেন যে আমরা প্রায় 70-এর কাছাকাছিটি আসন এখনো পর্যন্ত অমীমাংসিত রেখেছি বলবো না, এটা সুনির্দিষ্টভাবে আমাদের জোট সঙ্গীদেরকে তাদেরকে অ্যাকোমোডেট করবার জন্য, তাদের জন্য একটা আলোচনার মাধ্যমে কিভাবে একটা জোটবদ্ধ নির্বাচনের দিকে যাওয়া যায় সেই প্রেক্ষাপটেই কিন্তু সেই জায়গাগুলো শূন্যতায় জায়গায় আছে, এবং সেটা আমার মনে হয় যে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ যারা আছেন তারাও জানেন, এবং অন্যরা যারা আছেন তারাও জানেন। কারণ এই আলোচনাটা নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এই ধরনের আলোচনা চলে, এটি বাংলাদেশের রাজনীতিতে আছে আর কি প্রচলিত জায়গাতে। আর বাকি কথাগুলো যেটা আছে সেটা হচ্ছে যে জাতীয় পার্টির সাথে বিএনপির এই জায়গায় নমনীয়তার যে বিষয়টিকে ইঙ্গিত করার চেষ্টা হয়েছে, আমার মনে হয় যে এই জায়গাতে আমার একটু রেসপন্ড করা দরকার। আমরা কিন্তু খুব ভালো করে জানি যে আওয়ামী সরকারকে যে 14, 18 এবং 24-এর নির্বাচনে বৈধতা দেয়া শুধু না, বলতে গেলে বাংলাদেশে বিএনপিকে ক্রমাগতভাবে নির্যাতনের ক্ষেত্রে একটা অন্যতম অস্ত্র হিসেবে সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। সহযোগী দল হিসেবে জাতীয় পার্টির যে অবস্থানটাকে বিএনপি কখনোই কিন্তু ভুলে যাওয়ার জায়গা থেকে দেখে না, এবং নির্বাচন এবং তার সাথে সাথে সংসদকে কলুষিত করবার কাজটি যারা করেছেন, গৃহপালিত বিরোধী দল নামের একটা কলঙ্কিত শব্দকে যারা রাজনীতিতে আমদানি করেছেন, যারা ভিন্ন দেশের একজন পররাষ্ট্র সচিবের অঙ্গুলি হেলনের রাজনীতির সিদ্ধান্তকে পরিবর্তন করেছেন, এবং বিদেশ থেকে ফিরে এসে যাদের দলীয় প্রধান বলতে পারেনি যে তার সাথে কি আলোচনাটা হয়েছে, এরকম কোন একটা দলের প্রতি কোন রকম শৈথিল্য প্রদর্শন, নমনীয়তা দেখাবার অবস্থানে অন্তত বিএনপির মতন পোর খাওয়া রাজনৈতিক দল যারা মাঠে থেকে আন্দোলন সংগ্রামে নিজেদেরকে এই পর্যায়ে পরিচালিত করেছে সেটা ভাবার কোন কারণ নেই। আর এই ক্ষেত্রে যেটি আমাদের ডক্টর জাহিদ বলার চেষ্টা করেছিলেন যে একটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামকে ইঙ্গিত করেই বলেছেন যে আওয়ামী লীগের ব্যাপারে তাদের যেরকম একটা বলতে গেলে যে নমনীয় অবস্থান, আবার ঠিক জাতীয় পার্টির ক্ষেত্রে তারা ঠিক একই রকম কঠোরতার জায়গায় আছেন। এখানে বিষয়টি পরিষ্কার, তারা দ্বিতীয় স্থানটি নিশ্চিত করতে চান বলেই হয়তো তাদের মনে হয়েছে যে দ্বিতীয় স্থানে তার প্রতিদ্বন্দ্বী যিনি হতে পারেন তাকে তারা নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে চায়। আর বাকি কথা যেটা আছে সেটা হচ্ছে যে এখানে আবার আরেকটা বিষয়, এখানে রাজনীতি তো একটা বলতে গেলে যে সত্যিকার অর্থে নিজের পজিশনকে প্রতিষ্ঠিত করার খেলা, সেখানে তারা এই অঙ্কটাও হাতে রাখতে চায়, অস্ত্রটাও হাতে রাখতে চায় যে যদি কোনো কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায় এবং নিজেরা যদি এই রকম একটা রাজনীতির দর কষাকষির জায়গা থাকে যে আমি সরে গেলে কিন্তু নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হবে, গ্রহণযোগ্যতার জায়গায় একটি দুর্বলতার জায়গায় পড়বে, সেই অস্ত্রটি ব্যবহারের চিন্তা হয়তো তাদের মধ্যে থাকতে পারে। আর এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ যে মাঠের রাজনীতি করাটার প্রয়োজনীয়তা, যেটা নূর বারবারই বলছিল যে এই রাজনীতিকে প্রতিষ্ঠিত করা, যে ক্ষেত্রে কথাটি ছিল এরকম যে আমরা আমাদের রাজনৈতিক শীর্ষ নেতৃত্বকে দেখেছি যে তাদের সন্তানদেরকে দেশের বাইরে ইচ্ছা করে পাঠিয়ে দেওয়া, এক্ষেত্রে অন্যরকম কোনো আলোচনা বোধহয় আসবে না আমি আশা করছি। সেটার প্রেক্ষাপট তারা জানেন যে এটা আমাদের দলের জন্য সেই অর্থে প্রযোজ্য নয়। সেখানে আমাদের দলীয় প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই মুহূর্তে যিনি আছেন, তিনি কিন্তু বরাবরই এই কথাগুলো বলেছেন বলে তার কথার মধ্যে থেকে ফার্মাস কার্ড, তার মধ্যে থেকে চিকিৎসা সেবাকে সহজতর করার জন্য সবার জন্য স্বাস্থ্য, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, এইগুলো কথা কিন্তু তো জনকল্যাণের অর্থ থেকে আসে, এবং যার জন্য উনি বলেছেন যে আমাদেরকে শুধুমাত্র সংসদের এই প্রধান আলোচ্য বিষয় কি শুধুমাত্র সাংবিধানিক সংস্কারের জায়গা হবে নাকি জনমানুষের কল্যাণের জায়গাটি হবে। কারণ মানুষ কোনটা চায়, মানুষ কি দ্বিকক্ষ পার্লামেন্টের ব্যাপারে খুব বেশি আগ্রহী, নাকি একটা প্রধানমন্ত্রী 2 বার বা 3 বার থাকলো কিনা সেটি আগ্রহী, নাকি তিনি জানতে চান যে আমার
ছেলের কর্মসংস্থান হবে কিনা, আমার মেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ কিনা, তার ব্যবসা বাণিজ্যটাতে উনি ঠিকভাবে করতে পারবেন কিনা, এরকম যে মৌলিক প্রশ্নগুলো আছে বিএনপির রাজনীতিটা সেই জায়গাতে আবর্তিত হয়। তো সুতরাং সব মিলিয়ে যে অনিশ্চয়তার কথা আমরা আগামী নির্বাচনকে নিয়ে বলছি, বিএনপি সে অনিশ্চয়তাটা দেখতে চায় না, বিশ্বাসও করতে চায় না। তার কারণে আমরা বিশ্বাস করি যে জনগণের প্রত্যাশাটাই গুরুত্বপূর্ণ। আমি ববি হাজরাদেরকেও অনুরোধ করবো যে তিনি যেন এটা বলেন যে সবচেয়ে বড় শক্তি হলেন তার ভোটাররা। তারা যদি নির্বাচনের জন্য মনে করেন যে ফেব্রুয়ারি সেই দিনটি তাদের জন্য সত্যিকার অর্থে তাদের অধিকার প্রতিষ্ঠার দিন, সেটিকে তাদের মধ্যে যতটা প্রতিষ্ঠিত হবে এই অনিশ্চয়তাগুলো ততটা কেটে যাবে।